নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। নির্বাচনে ভয় কেন, প্রশ্ন দলটির। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল, সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর, সন্তোষ প্রকাশ জামায়াতের। নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ নিয়ে হবে দ্বিপাক্ষিক আলোচনা। $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ। আলোচনার আশ্বাসে কাল কর্মসূচি স্থগিত। 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সব দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন বিএনপি নেতারা। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে সরকারকেই তার খেসারত দিতে হবে বলে বলছেন তারা। ভোট দিতে কেন এত ভয়, এমন প্রশ্ন তুলে সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচনের তারিখ দেয়ার আহ্বান বিএনপি নেতাদের। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সেই সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। 9.5 মাসে সব খাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ এখনো দিতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আপনার ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। আসল কথা হলো, সরকারের মধ্যে সরকার যদি থাকে সেই সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। এদিন প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র উত্তরণের পথে গঠিত অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্ট সময়ের জন্য ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়নি। অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য। এটা ব্ল্যাঙ্ক চেক না, সেই সমর্থন কিন্তু থাকবে না। আমরা সেই অবস্থায় যেতে চাই না। আমরা চাই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করুক। জোর করে চাপিয়ে দিয়ে দাবি আদায় হবে না উল্লেখ করে আমির খসরু বলেন, দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না। ভোট দিতে এত ভয় কেন, এমন প্রশ্ন তুলে সরকারকে নিরপেক্ষ থেকে ভোটের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার পথে চলছে, কিন্তু শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশ। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না। তাহলে কি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে না? আজকে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মবক্রেসি চায় না। কথার মারপ্যাচে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। পত্রপত্রিকার অফিসে যাও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন জামায়াতের এই নেতা। আজহারের রায়ের মধ্য দিয়ে 2টি রেকর্ড করেছেন বিচার বিভাগ। একটি হচ্ছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম খালাস, আরেকটি রিভিউ থেকে আপিলে ফিরে পূর্বের সব রায় বাতিল করা।
প্রায় ১৩ বছর ধরে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ১০ বছর ধরে নির্জন কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকেন জামায়াতের এই নেতা। কেননা তার আগে বিচার হওয়া জামায়াত বিএনপির ৬ নেতার ফাঁসি কার্যকর হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার। মঙ্গলবার আজহারের খালাসের রায়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেন দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই আজহারকে ফাঁসি দেয়া হয়েছিল। জামায়াতের নেতা নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন সর্বোচ্চ আদালত। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। রায়ে সন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নফল নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেন, এই রায়ে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং বিচারকে আন্তর্জাতিক মানসম্মত করতে সহযোগিতা করবে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের আগস্টে গ্রেফতার করা হয় এটিএম আজহারকে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সন্তোষ জানিয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্যকে কখনো চেপে রাখা যায় না। এ সময় তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে জামায়াতের শীর্ষ নেতাদের খুন করাই ছিল শেখ হাসিনা সরকারের মূল উদ্দেশ্য। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনে সন্তোষ জানায় জামাত। দলটির আমির বলেন, আপিল বিভাগের রায়ে সত্য উন্মোচিত হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা গড়ে গড়ে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। জামাত আমির অভিযোগ করেন, সীমাহীন জাল জালিয়াতির মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করেছিল আওয়ামী লীগ সরকার, কারণ তাদের উদ্দেশ্য ছিল জামাত নেতাদের খুন করা। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তোলেনি, কারণ তারা জানত স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না, কারোই কথা তারা শোনেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ সেবার সুযোগ পেলে প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত করার পথে হাঁটবে জামাত। প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ ঘটাবো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সমাজ থেকে বৈষম্য। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাম্য হত্যা মামলায় রহস্য উদ্ঘাটন নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছে ডিএমপি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। উদ্যানের ভিতরে আপনারা জানেন যে অনেক ফুড কোর্ট, খাবারের দোকান আছে।
এবং সেখানে রীতিমতো স্টুডেন্টরা যায়, বাইরে থেকেও লোক আসে এবং অনেক রাত পর্যন্ত সেখানে খাবারের ইয়া থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আপাতত যতটুকু পেয়েছি তাতে সাম্য এবং তার দুই সহপাঠী ভিতরে তারা খাবারের জন্য যায়। খাবারের জন্য গেলে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনা, অর্থাৎ যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হয়, সন্দেহ হলে তখন তার এই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তার কাছে যায়, কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। ঘটনাস্থল কি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে? আমরা যতদূর জানি ঘটনাস্থল 3 মিটার মাজারের কাছাকাছি। আপনি আপনার বর্ণনা অনুযায়ী খাবার যদি এটা মুক্ত মঞ্চ যেটা আছে, মুক্ত মঞ্চের এখানে ফোয়ারা আছে, যেখানে তা ফোয়ারার এখানে ঘটনাস্থল। আশেপাশে চটপটির দোকান এবং বিভিন্ন রকমের যে ফুডগুলো, এই ফুডগুলো সেখানে আছে। বাকিরা তো এখানে মারামারি হয়েছে, মারামারির একটা পর্যায়ে সেখানে আরো অনেকেই আহত আছে। যেমন প্রথম অবস্থায় যে 3 জন আমাদের কাছে আসে, 3 জনের ভিতরে তামিম নামে একজন, তার মাথায় ইটের বাড়ি দেওয়া আছে। তারপর সম্রাট নামে একজন, তার বাম সাইডের পায়ে চাকুর আঘাত আছে এবং আরেকজনের চোখে আঘাত আছে। পলাশ নামে আরেকজন, তার চোখে আঘাত আছে। মারামারি মোটামুটি যেখানে ওখানে ছিল তখন ধস্তাধস্তির এক পর্যায়ে অনেকেই আহত হয়। আচ্ছা, আমি ক্লিয়ার না, মানে এই মার্ডারটার পেছনে মানে ঘটনাটা কি? শুধুই কি ওই ট্রেজার গান দেখতে চাওয়া এইটা, নাকি সাম্য জানতো যেখানে মাদক বেচা কেনা হয়, সে ধরতে গিয়েছিল, এই টাইপের কিছু একটা? এটা এখনো তদন্ত কার্যক্রম এখনো চলমান আছে। তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনার প্রেক্ষিতে হত্যাকাণ্ড আপাতত আমাদের তদন্ত এই পর্যায়ে পর্যন্ত আছে। তাই এর নেপথ্যে আরো কোনো ঘটনা আছে কিনা, অন্য কোনো বিষয় আছে কিনা সেটা নিবিড় ভাবে দেখা হচ্ছে। সামনের সাথে যারা ছিল তাদের সাথে আমরা একাধিকবার কথা বলেছি এবং তাদের সহ আমরা পিও ভিজিট করেছি, তারাও আমাদের সঙ্গে গিয়েছেন এবং আমাদের সাথে বিভিন্ন সময় তদন্তের বিভিন্ন কিছুতে যখন আমাদের তথ্য দরকার হয়েছে তখন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা, সুপারভাইজিং অফিসার এবং ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার সাথে তাদের কথা হয়েছে। এইটা যেটা বলেছেন, আমরা তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান ওদের কথিত ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে 3টা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো 3 নেতার মাজারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবির হাতে, এবং 3টা গ্রিপের 3টা গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। একটা গ্রুপের দায়িত্বে মেহেদির গ্রুপের ম্যাক্সিমাম অর্থাৎ যে 8জনই মেহেদির গ্রুপের, মেহেদি একটা গ্রুপের নেতা, দলনেতা, এবং মেহেদি মূলত এই সুইচ গিয়ার গুলা সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে, তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে, ট্রেজার গানগুলো ডিস্ট্রিবিউশন করে। পাশাপাশি একই রকমের এই অস্ত্র শস্ত্র সহ আরো 2টা গ্রুপে আরো 2 গ্রুপ তারা তাদের কার্যক্রম করে, এটা আমরা জানি। এইটা যেটা হলো যে ওই গ্রুপগুলোয় আমাদের কার্যক্রম চলছে। আমরা তদন্তের সাথে আপাতত সেই নামগুলো না হয় ডিসক্লোজ না করি, বাট তাদেরকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো এবং আমরা ওইটাকে মাদক মুক্ত করবো, এটাই আমাদের কমিশনার স্যারের নির্দেশনা আছে। একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে সাম্যকে স্টেপ করা হয়েছে ওর থাকতে, এবং আমরা যতদূর জানি যে জায়গাটা স্টেপ করা হয়েছে সেই জায়গাটা খুব কম সময়ের মধ্যে একটা মানুষ রক্তক্ষরণে মারা যায়। তাহলে কি পুরো বিষয়টাকে এরকম দাঁড়াচ্ছে যে সাম্যকে হত্যার উদ্দেশ্যে তাকে ওই স্টেপে, ওই স্থানটা যে স্টেপ করা হয়েছে, আপনারা কি পেয়েছেন? এটা মেডিকেল রিপোর্ট তো যেটা আমাদের, যে আমরা সুরতাল রিপোর্ট করছি, তারপর যে মেডিকেল রিপোর্টটা আসবে, মেডিকেল রিপোর্ট অ্যানালাইসিস করে সেটার উপর থেকে একটা হয়তো সব ইয়েতে আসবে, কনক্লুশনে আসবে। বাট এইটার ক্ষেত্রে আমাদের যে সুপারভাইজিং অফিসার আছে পহন, সে ব্যক্তিগতভাবে নিজেও ডাক্তার, আমাদের যে এডিসি আছে, তো ওর যেটা ভাষ্য, ওর সাথে আমরা আলাপ করেছি যে একটা স্টেপে মানুষ কিভাবে মারা যায়। তো ওর যেটা ভাষ্য যে ওইটা নাকি খুবই সেন্সিটিভ একটা জোন, যেখানে অল্প মানে কাটলে একটা ভেন আছে, যে ভেনটা কাটলে পরে মুহূর্তের মধ্যে ব্যাপক পরিমাণ রক্ত বেরোয় যায়, বেরোয় গেলে সেটা 2-3 মিনিটও সার্ভাইভ করে না। এটা মেডিকেলের টার্মে ও টার্মটা বলতে পারবে, যদি পহন এখানে থাকে তাহলে টার্মটা বলতে পারবে। পহন কি আসুন নাকি? সরাসরি ছিলাম ডিএমপির মিডিয়া সেন্টারে, সেখানে সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে ব্রিফিং করছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে মতের অমিল থাকা মৌলিক বিষয় সংস্কারে সব দলকে একমত হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আক্তার হোসেন।
জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিকে স্বাগত জানিয়ে ৭১-এ দলটির ভূমিকা জাতির কাছে স্পষ্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক করার প্রয়োজন নেই। মতের অমিল থাকলেও মৌলিক বিষয় সংস্কারে সব দলকে ঐক্যমত্যে আসতে হবে। জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিকে স্বাগত জানিয়ে ৭১-এ দলটির ভূমিকা জাতির কাছে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অর্থ নেই। বাংলাদেশে নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমেত নির্বাচন। আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে তার যে অধিকার, সে অধিকার তিনি প্রাপ্ত হয়েছেন। অনুষ্ঠানে এনসিপি নেতা সরওয়ার তুষার বলেন, সংস্কারই হবে আগামী নির্বাচনের বৈধতা। আর নির্বাচনের সময়সীমা ও দেশের রাজনীতি নিয়ে সেনাবাহিনীকে মন্তব্য না করার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও জানান তিনি। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না। নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনার নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। 2022-এর যে কালো আইনটা রয়েছে শেখ হাসিনার আমলে তৈরি করা হয়েছিল, সে কালো আইনের ভিত্তিতেই 5 জন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। সেই কমিশনাররা তাদেরকে কমিশনার না করে দলীয় চেয়ারম্যান, দলীয় ভাইস প্রেসিডেন্ট। দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা সহ সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন বক্তারা। কমপ্লেক্স হবে এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি, প্র্যাকটিস করেছি, আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি, তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে, সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছেও আমরা নাই। যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই, যেই দেশে এখনো 100 জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয় নাই, সেই রাষ্ট্রে আপনি 2টা চেম্বার কিভাবে মেনটেন করবেন? বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা বজায় রেখে নির্বাচনে গেলে অতীতের চেয়ে বড় স্বৈরাচার দেশে আবির্ভূত হবে বলেও শঙ্কা জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। এমন মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। সংগঠনকে চাঙ্গা করে দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ার মিশনে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সফরে দলের 2 মুখ্য সংগঠক। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এনসিপি সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চান বলে জানান তিনি। আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে, এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। চট্টগ্রামে 3 দিনের সাংগঠনিক সফরের শেষ দিনে নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ারও আহ্বান জানান তিনি। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই, যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। গত 17 বছরে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার। এখন নানা গুজব ছড়িয়ে 24-এর অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।
জাপানে নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। বিকেলে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সফরের জায়গা জেট্রো এবং জাপানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বিনিয়োগ বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। জাপানি প্রাইম মিনিস্টার শিগিরো ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে। 2500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরো বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি, এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন। এইখানে অনেকগুলো প্ল্যান, এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় ইনভেস্টমেন্ট লাগবে $140 বিলিয়ন মতো। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ হয়েছে। পরে 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক হয়। আলোচনার আশ্বাসে কাল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনরতরা। সচিবালয়ে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বুধবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের সভা শেষে এই সিদ্ধান্ত জানায় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম। আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে কমিটমেন্ট দিয়েছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় জারি হওয়া অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। অবিলম্বে এই আইন বাতিলের পাশাপাশি আওয়ামী লীগের সুবিধাভোগী যেসব কর্মকর্তা এখনও সচিবালয়ে কর্মরত আছেন তাদেরকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনও প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নাই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ, মিছিল এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দুপুর 1:15টার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। পাঠদান বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। দুদিন ধরে চলছে শিক্ষকদের কর্মবিরতি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাচ্ছে ঠিকই, তবে পড়ালেখার বদলে তারা মেতে আছে আড্ডা আর খুনসুটিতে। মঙ্গলবার সকাল থেকে বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও দ্বিতীয় দিনের মতো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। বাধ্য হয়ে করছি। শিশুদের কোনো পাঠদান থেকে বিরত রাখা, ক্ষতি করা, এই উদ্দেশ্য আমাদের নেই। যোগ্যতা সম্পূর্ণ হয়েও অনেক কাজ করার পরেও দেখা যায় যে আমাদের গ্রেডটা সেরকম আপগ্রেড হচ্ছে না। এদিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। নিয়মিত পাঠদানের দাবি জানায় শিক্ষার্থীরাও। আমরা ক্লাসে কোনো শিক্ষক আসছে না, আমরা ক্লাসে বসে আছি, কোনো ক্লাস হচ্ছে না। এখন আমরা ক্লাসে বসে খেলাধুলা করতেছি। ক্লাস হোক রেগুলার, সেটা চাই। বাচ্চারা ক্লাস করে বাসায় যাও, নতুন নতুন কিছু শিখুক।
এর আগে একই দাবিতে গত 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা এবং 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। কিন্তু দাবি মেনে না নেওয়ায় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে 26 মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন সহ 7 দাবিতে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। শুধু বিদ্যুৎ সচল রাখা ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী। 7 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে আসছিল সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন তারা। তবে আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সচল রেখেছেন তারা। বিআরইবির চেয়ারম্যানের পদত্যাগ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন সহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট নিরসনে 7 দফা দাবিতে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বিন্দুমাত্র একটা মানুষও লড়বো না। যদি আমাদের কোনো ভাই অসুস্থ হয়, যদি মারাও যায়, তারপরেও আমরা এখানে তার জানাজা করব। তারপরেও আমরা এই শহীদ মিনার ত্যাগ করবো না আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের বিশ্বাস সরকারের উচ্চ পর্যায়ের যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তারা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আমাদের এই যৌক্তিক দাবি দেওয়াগুলো মেনে নিবে। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার দাবি জানালেও সরকার কর্ণপাত করছে না। রোদ, বৃষ্টি, ঝড়, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আপনারা আমাদের এই যৌক্তিক কথাগুলো শুনুন। আমরা জানি আপনারা জানেন। আমরা দেখিয়ে দিতে চাই যে মাঠে না গিয়েও, গ্রাহক হয়রানি না করেও, জনভোগান্তি না করে কিভাবে দাবি আদায় করতে হয়। এক অভিন্ন চাকরিবিধি থাকবে। আমরা এই সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। স্বৈরাচার যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। 7 দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পল্লী বিদ্যুতের কর্মীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। টানা 14 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। এতে বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা কার্যক্রম। আন্দোলনকারীদের দেয়া 24 ঘন্টার আলটিমেটামে সরকার সাড়া না দেয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল থেকে নগর ভবনের এক পাশের সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আবারও স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়াতে 24 ঘন্টার আলটিমেটামে সরকার সাড়া না দেয় মঙ্গলবার সকালে অবস্থান নেন সমর্থকরা। অবস্থান কর্মসূচিতে একে একে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলছেন 2 দফায় আদালত রায় দেওয়ার পরও তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্বেচ্ছাচারিতার কারণেই তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের। বিলম্ব করা হচ্ছে যে তার মেয়াদকালটা যাতে চলে যায়, ওত মেয়াদ যে কালটা, তাহলে এখানে কি স্পষ্ট ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে না? কোর্টের প্রতি সম্মান দেখিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। মানুষ যে সেবা পাচ্ছে না, এটার দায়িত্ব আমরা নিব না। স্বভাবত কারণেই এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নিতেই হবে। যদি শপথ গ্রহণ করানো হতো তাহলে নিশ্চয় আজকে এই প্রতিবন্ধকতা তৈরি হতো না। যতক্ষণ এটার সমাধান না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। এদিকে নগর ভবনের সামনের সড়কে একপাশে ইশরাক সমর্থকরা অবস্থান নেয় যান চলাচল ব্যাহত হয়। মৎস্য ভবন থেকে এখান থেকে আইতে আমার 2 ঘন্টা সময় লাগছে। তাহলে আমি এই গাড়িটার জমাটা দিমু কেমনে, নিজে চলবো কেমনে? সপ্তাহখানেকের বেশি চলতেছে, আমরা যাতায়াত করি রেগুলার এখান দিয়ে। সমস্যা তো হচ্ছেই, সাধারণ মানুষ হিসাবে আমাদের সমস্যা হচ্ছে অনেক। তারা আন্দোলন করার দরকার, বাইরে করুক, রাস্তায় কেন আন্দোলন করবে? বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলনের কারণে নগর ভবনের অচল অবস্থা তৈরি হয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কিডনি ইনস্টিটিউটে 3 ঘন্টা ডায়ালিসিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ডায়ালিসিস বন্ধ রাখেন সেবাদাতা প্রতিষ্ঠান স্যান্ডোর কর্মীরা। বেতন না পেলে আগামীকালও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। হাসপাতালের পরিচালক জানান, স্যান্ডোরের বকেয়া পরিশোধের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ডায়ালাইসিসের রোগীরা।
নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ দূর দূরান্ত থেকে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে এসেছেন তারা, কিন্তু সেবা বন্ধ থাকায় পড়েছেন চরম ভোগান্তিতে। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হাসপাতাল চত্বরে অপেক্ষা করছেন অনেকে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত ডায়ালাইসিস সেবা চালু করার দাবি রোগী ও স্বজনদের। রোগীর অবস্থা একেবারে খারাপ। এখন ম্যাডামকে বহুত অনুরোধ করি ভিতরে যে গ্যাস দিতে আসি, তাড়াতাড়ি ডায়ালিসিস শুরু করে, না তো রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে 3 ঘন্টা ডায়ালাইসিস সেবা বন্ধ রাখে সেবাদাতা প্রতিষ্ঠান স্যান্ডরের কর্মীরা। স্যান্ডরের ম্যানেজার জানান, 3 মাসের বকেয়া বেতন না পাওয়ায় বাড়ি ভাড়া সহ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আর কয়েকদিন পর কোরবানি ঈদ, আমাদের এখানে কোনো স্টাফই এবার কোরবানি করতে পারবে না যদি এই টাকাটা না হয়। 28 তারিখের পর আমরা আবার নতুন সিদ্ধান্ত নেব যদি এর ভিতরে সমাধান না হয়। হাসপাতালের পরিচালক জানান, স্যান্ডরের বকেয়া পরিশোধের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। তবুও রোগীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির কাজ হলো তাকে এখানে স্পেস দেওয়া, ফ্লোর দেওয়া, সেটা আমরা দিয়েছি। আর বিল পেমেন্টের দায়িত্বটা স্বাস্থ্য অধিদপ্তরের। রোগীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। ইনশাল্লাহ এটা শীঘ্রই হয়ে যাবে। বকেয়া বেতন না পেলে বুধবারও কর্মবিরতির ঘোষণা দিয়ে রেখেছেন স্যান্ডরের কর্মীরা। আবু সৈয়দ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করছে না মন্ত্রণালয়গুলো, সময় লাগবে 3 থেকে 5 বছর জানালেন গভর্নর। সন্দেহজনক লেনদেন বেড়েছে 23% জানালো BFIU। শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। সকালে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় 3 ঘন্টা অভিযান চালিয়ে সহযোগী মোল্লা মাসুদ সহ তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া জেলা কারাগারের পেছনের একটি বাসায় অবস্থান করছিলেন এই শীর্ষ সন্ত্রাসী। দায়িত্বশীল সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সুব্রত বাইনকে ঢাকায় আনা হয়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিভিন্ন দুর্নীতির অভিযোগে এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ও বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের নির্দেশও দেওয়া হয়েছে। এদিন ক্রিকেটার সাকিব আল হাসানের অবৈধ সম্পদের সন্ধানে BFIU-তে চিঠি পাঠিয়েছে দুদক। এনসিডিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। একই সঙ্গে অনুসন্ধান চলছে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে নিয়ে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযোগ ওঠা এই ব্যক্তিরা পালাতে পারেন এমন তথ্যের ভিত্তিতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের জন্য আদেশ দিয়েছেন আদালত। নামে বেনামে শত শত কোটি অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রা রহিতকরণে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার জন্য আদালতে আবেদন করেছেন। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তথ্য উপাত্ত পেতে BFIU-তে চিঠি দিয়েছে তারা। অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেয় সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদকের আবেদনে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার 2 ছেলেকে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভারতের হামলায় ICU-তে পাকিস্তানের বিমান ঘাঁটি, দাবি মোদির। প্রত্যাখ্যান ইসলামাবাদের। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় রাজি শাহবাজ। বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এসব অর্থ ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে BFIU প্রধান জানিয়েছেন, গেল অর্থ বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে প্রায় 23%।
ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে যে কোনো ধরনের সন্দেহজনক লেনদেন ঠেকাতে তৎপর থাকে আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ। তারপরও ঠেকানো যাচ্ছে না এসব লেনদেন। 2023-24 অর্থবছরে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে 17,345টি, যা আগের অর্থবছরের তুলনায় 22.96% বেশি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ভবনে 2023-24 অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে বিএফআইইউ। এ সময় ইউনিটটির প্রধান জানান, অর্থ পাচার বন্ধে তারা তৎপর। মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের মাধ্যমে একটি স্থিতিশীল আর্থিক ব্যবস্থা এবং এটা প্রতিষ্ঠা করতে বিএফআইইউ অব্যাহত সফলতার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গভর্নর জানান, পাচার করা অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। ইন্টার মিনিস্টেরিয়াল কোঅপারেশন বাংলাদেশে একটা বিশাল চ্যালেঞ্জ। একটা প্রতিষ্ঠান অনেক তাড়াতাড়ি করতে পারে, কিন্তু যখনই 4-5টা প্রতিষ্ঠান হবে তখন এটা ব্যুরোক্রেটিক বেড়াজাল অনেক রকমের পড়ে যায়, যে কারণে আমরা কিছু আইনগত পরিবর্তনও করতে চাচ্ছি। কারণ এগুলো না করলে এই পরস্পরের প্রতি আঙ্গুলি নির্দেশনায় চলবে, কাজ হবে না। এ সময় তিনি আরও জানান, ব্যাংক একীভূত করতে সময় লাগবে, এই কাজ চলমান আছে। বলেন, ইসলামিক ব্যাংকগুলোকে আগে একীভূত করা হবে। আমরা এনপিএল কভার করতে না পারি, যতদিন পর্যন্ত না পারি, এটা যদি 3 বছর লাগে 3 বছর দিতে পারবে না তারা ডিভিডেন্ড। তাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, নেগেটিভ থেকে পজিটিভ থেকে আমাদের টার্গেট লেভেলে নিতে হবে, সেটা 12.5 হোক, সেটা 15 হোক। গভর্নর আশ্বস্ত করে বলেন, যেসব ব্যাংক একীভূত হবে তা নিয়ে আমানতকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার, ঘুষ, অনলাইন জুয়া সহ অবৈধ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠছে মোবাইল ব্যাংকিং সেবা। নানা প্রতারণার শিকারও হচ্ছেন গ্রাহক এবং এজেন্টরা, যেখানে 200 থেকে প্রায় 4 লাখ টাকা ক্ষতির উদাহরণ পাওয়া গেছে। 32 জেলার MFS অ্যাকাউন্টধারীদের থেকে তথ্য সংগ্রহ করে এমন প্রতিবেদন তুলে ধরেছে টিআইবি। মাঠে 4 ছক্কা, তা নিয়ে অনলাইনে চলে অর্থের বাজি। IPL, BPL এর মতো টুর্নামেন্টকে ঘিরে চলছে এই অবৈধ লেনদেন। নিঃস্ব হচ্ছে শত শত মানুষ। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে 32 জেলার গ্রাহকের তথ্য নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনেও অর্থ পাচার, অনলাইন জুয়ায় মোবাইল ব্যাংকিং ব্যবহারের চিত্র উঠে এসেছে। সংস্থাটি বলছে, অনলাইন জুয়ায় প্রায় 1100 MFS এজেন্ট শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অপকর্মের দায় গ্রাহককে খুদে বার্তা পাঠিয়ে সারছে MFS প্রতিষ্ঠানগুলো। এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরো বেশি অতিরিক্ত অর্থ পাচারের মুখোমুখি হব। মোবাইল ব্যাংকিংয়ে সেবার বিপরীতে আশপাশের দেশের তুলনায় বেশি চার্জ নেওয়া হচ্ছে বলেও জানায় টিআইবি। সেন্ড মানি ও বিল পে করতে বাংলাদেশে চার্জ নেওয়া হলেও ভারত, পাকিস্তান এবং মিয়ানমারে কোনো অর্থ খরচ হয় না। 2024 সালে নগদ উত্তোলনের ক্ষেত্রে মোট প্রায় 5.5 লাখ কোটি টাকার সেবা মূল্য হিসেবে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ 10,197 কোটি টাকা আদায় করেছে প্রতিষ্ঠানগুলো। সেবা মূল্য কি বিশালভাবে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেইটা যে কিভাবে কি প্রক্রিয়া হয়েছে সেটা কিন্তু আমরা মনে করি যে কর্তৃপক্ষের অনুসন্ধান করা দরকার। মোবাইল ব্যাংকিংয়ে অনিয়ম, উচ্চ খরচ সহ নানা অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক ছত্রছায়া এবং বাংলাদেশ ব্যাংককে দায়ী করেছে টিআইবি। এজন্য স্বতন্ত্র আইন প্রণয়নের সুপারিশও করা হয়। নীতি কাঠামো দখল হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে নগদকে ফ্যাসিলিটি সুবিধা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের জন্য 29টি MFSP লাইসেন্স নিলেও বর্তমানে সেবা দিচ্ছে 13টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নয়, সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় এসেছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে, বর্তমান অনিশ্চিত পরিবেশের কারণে যথাযথ বিনিয়োগ হচ্ছে না। নির্বাচন না হলে এই পরিস্থিতি বদলাবে না। বাংলাদেশের অর্থনীতির তৃতীয় প্রান্তিকের পর্যালোচনায় এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আগস্টে সরকার পতনের পর 9 মাস পেরিয়ে গেলেও এখনো দেশ অস্থিতিশীল। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে অর্থনীতিতে। বিশেষ করে হচ্ছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ, আছে গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি সংকট।
মঙ্গলবার ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির তৃতীয় প্রান্তিকের পর্যালোচনা প্রতিবেদনে এসব কথা তুলে ধরা হয়। এ সময় বিনিয়োগে চাঞ্চল্য বাড়ানোর পরামর্শ উঠে আসে। গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির চাপে জীবনমানের অবনমন যেটা দেখেছে, সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শোভন কর্মসংস্থান সৃষ্টি করা। সেটা করতে গেলে বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার জেরে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না, তাই প্রয়োজন স্থিতিশীলতা। এজন্য নির্বাচনের তারিখ ঘোষণার পরামর্শ দিয়েছে সিপিডি। 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে এতদিন, সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, একটা নির্দিষ্ট সময় দেওয়ার এক সময় এসেছে। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা কাজে আসছে না উল্লেখ করে নতুন রাজস্ব উৎস খুঁজে বের করার পরামর্শ দিয়েছে সিপিডি। দুর্বল ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার করার কথাও বলা হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে জমে উঠেছে পশু বেচা কেনা। এই মুহূর্তে নওগাঁর সতীহাটে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাবো তার কাছে। রকি, হাটে এই মুহূর্তে বাহারি জাতের গরুতে ভরে উঠেছে এবং আমরা দেখছিলাম দুপুরের পর থেকে হাটের প্রতিটা কানায় কানায় কিন্তু একেবারে গরুর পদচারণা। আশপাশের যেসব খামারি ছিল, যেসব তৃণমূল পর্যায়ে গরু লালন পালন করে থাকেন, তারাই মূলত এই হাটগুলোতে এই মুহূর্তে গরু তুলছেন এবং গত 3-4 দিনের ব্যবধানে কিন্তু হাটে এই মুহূর্তে পর্যাপ্ত গরুর যোগান এবং আমরা দেখছিলাম যে পরিমাণ গরুর এখানে উপস্থিতি, সেই তুলনায় কিন্তু ক্রেতার উপস্থিতি কিছুটা কম এবং ব্যাপারী আসলে দূরের ব্যাপারী এলে হাটে কিন্তু বেচা কেনাটা আরো জমজমাট এখানকার যারা খামারি তারা বলে থাকেন। তবে আজকে যে পরিমাণ গরু উঠেছে সেই তুলনায় ক্রেতা কম থাকার কারণে গরুর প্রতি যে দর, সেই দরটা এখানকার যারা খামারি তারা বলছেন যে 10,000 বা 15,000 টাকা পর্যন্ত আজকের হাটে কম দরে গরু কেনা বেচা হয়েছে। অর্থাৎ গরুর সরবরাহ তুলনায় দূরের ব্যাপারই নেই এবং যে পরিমাণ এখানে কেনা বেচা হচ্ছে, এই কেনা বেচায় আসলে তুষ্ট হতে পারছেন না এখানকার যারা খামারি। এবার তারা বলছেন যে কিছুটা হলেও এবার খরচের খাত অনেক বেড়েছে বিগত মৌসুমের চেয়ে, পশু খাদ্যর দর বৃদ্ধি এবং তারা একটা প্রত্যাশিত দরের আশায় কিন্তু এই হাটগুলোতে কুরবানির আগ মুহূর্তে গরু এই মুহূর্তে তুলেছেন। তবে হাটে আমরা দেখছিলাম 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরু ভালো মানের একটু দেখে তরতাজা, সেগুলি বিক্রি হয়েছে 85,000 থেকে 90,000 টাকা, যেটা বিগত দিনে তারা বলছিলেন যে 1 লাখ টাকার উপরে কিন্তু তারা বিক্রি করেছিলেন। অর্থাৎ দর ওঠানামার এই চিত্র কিন্তু বিগত কয়েকদিনের ব্যবধানে হয়েছে, কারণ গত 2-3 দিন হাটগুলোতে পর্যাপ্ত বৈরী হওয়ার কারণে উপস্থিতি কম ছিল ব্যাপারীর। তবে এখন গরুর যে পরিমাণ যোগান হচ্ছে, সেই পরিমাণ যোগানের প্রত্যাশার জায়গাটা কিন্তু দূরের ব্যাপারী এবং স্থানীয় ক্রেতাদের উপস্থিতির উপরই গরুর দরদামটা আরো বেশি প্রত্যাশার জায়গাটা এখানকার খামারিদের দিক থেকে আশা করছেন তারা। তো এই ছিল নওগাঁর সতীহাটে সার্বিক গরু বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। নানা চ্যালেঞ্জের মধ্যেও সুষ্ঠুভাবে হজ যাত্রা পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। দুপুরে আশকোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি সৌদি আরবের নতুন সিদ্ধান্তের আলোকে হজ ও উমরা আইন সংস্কারের দাবি করে। সর্বনিম্ন 1000 কোটা নিয়ে হজ যাত্রা করতে হচ্ছে আমাদের, এটি আমাদের আইনের সাথে সাংঘর্ষিক। লিড এজেন্সি এবং সমন্বয় এজেন্সির কার্যক্রম, দায় দায়িত্ব, শাস্তি কোনো কিছুই কিন্তু আমাদের আইনে উল্লেখ নেই, যার কারণে এবার একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি, হজের ইতিহাসে এই বছর সর্বোচ্চ সংখ্যক ভিসা ইস্যু হয়েছে এবং প্রায় নিবন্ধিত প্রায় সকল হজযাত্রী এবার গমন করবেন। এত বেশি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বর্তমান সরকারের নেতৃত্বে হাবের সার্বিক সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা জাতিকে উপহার দিতে যাচ্ছি। দেশের বাইরের খবর, আরামের রুটি খাও, আর না হলে ভারতের গুলি তো আছেই। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, পাকিস্তানের বিমান ঘাঁটি এখন আইসিইউতে। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান ভারতের সাম্প্রতিক উত্তেজনার পর প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত আঞ্চলিক রাজনীতি। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যে তোলপাড় দুই দেশ। ভারতের গুজরাটের ভুজে এক জনসভায় পাকিস্তানকে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বা উস্কে দিলে ভারত গুলি নিয়ে প্রস্তুত আছে বলে মন্তব্য করেন তিনি।
पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। মোদির এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ধরনের মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশ আলোচনায় আগ্রহী, কারণ শান্তি চায় পাকিস্তান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দলের মনোবল এখনো দৃঢ় আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। তবে মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে মিস করবেন ক্যারিবিয়ান এই কোচ। পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে টানা সিরিজ হারে সমালোচনা জর্জরিত টিম টাইগার্স। এর মাঝেই একদিন পর নতুন সিরিজ খেলতে নামতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। লাহোরে প্রথমবার পুরো দল নিয়ে অনুশীলন করেছেন হেড কোচ ফিল সিমন্স। দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসএল জিতে আসা দুই চ্যাম্পিয়ন রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। নয়া বোলিং কোচ অজি শন টেটো সরাসরি পাকিস্তানে যোগ দিয়েছেন দলের সঙ্গে। প্রথম দিনেই টেটের ক্লাসে মনোযোগী ছাত্র তানজিম সাকিব, হাসান মাহমুদরা। পাকিস্তানের বিপক্ষে সিনিয়র পেসার মুস্তাফিজকে মিস করছেন হেড কোচ। মুস্তাফিজ একজন সিনিয়র ক্রিকেটার, তাকে আমরা মিস করব। আমরা দেখেছি সে আইপিএলে কিভাবে বোলিং করেছে, তবে আমার মনে হয় এটা অন্যদের জন্য দারুণ সুযোগ। এই 3 ম্যাচে পারফর্ম করলে সম্ভাবনা থাকবে জাতীয় দলে স্থায়ীভাবে জায়গা করে নিতে। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার হেড কোচ। তার মতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর মনোবল আরও শক্ত হয়েছে দলের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারাটা কষ্টদায়ক, তবে মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে। আশা করা যায় এটি দলকে উৎসাহিত করেছে এবং আমাদের মনোবল দুর্দান্ত রয়েছে। পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিততে চাই। কোচিং প্যানেলে শন টেটের যুক্ত হওয়ায় খুশি হেড কোচ। পেসারদের এগিয়ে নিতে তিনি কার্যকরী হবেন বলেও মনে করেন সিমন্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। ভোটে ভয় কেন, প্রশ্ন দলটির। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল। সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর, সন্তোষ প্রকাশ জামায়াতের। এবং নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ নিয়ে হবে দ্বিপাক্ষিক আলোচনা। $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।